আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন সৌদি আরব ভোরবেলা 5টা বাজে। মসজিদে ফজরের নামাজের জামাত হবে। খুব সুন্দর একটা পরিবেশ দেখুন, একেবারে নিরিবিলি, নিস্তব্ধ, কোনো কোলাহল নাই, কোনো শব্দ নাই, খুবই সুন্দর একটা পরিবেশ। আজকে আমরা সৌদি আরবের এলাকাটা দেখবো, আর একটা বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সামনে। যে সেটা হলো, অনেকে মনে করে যে, অনেকের মনে এই প্রশ্নটা জাগে যে যদি জামাত ইসলাম অথবা ইসলামিক কোনো দল তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে তারা কি পারবে 100% শরিয়া আইন বাস্তবায়ন করতে বা শরিয়া আইন মতো রাষ্ট্র পরিচালনা করতে তারা কি পারবে কি না? এর উত্তরটাতে যদি বলি আমি আপনাদেরকে, যে আসলে পরিপূর্ণভাবে বা আমরা যেভাবে চিন্তা করি যে রাষ্ট্র ক্ষমতায় গিয়েই শরিয়া আইন বা কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে, বিষয়টা আসলে এরকম না। এর অন্যতম একটি কারণ রয়েছে। এর সবচেয়ে বড় এবং অন্যতম একটি কারণ হলো, আমরা কিন্তু স্বাধীন না। আমরা ইচ্ছে করলেই আমাদের মতো করে কাজ করতে পারি না। এর কারণ হলো, আমাদের হাত পাগুলো শিকল দিয়ে আবদ্ধ, যদিও সেটা দেখা যায় না, অদৃশ্য এক শিকল। যেমন আমাদের দেশের যে রিজার্ভ আছে, সেটা আমেরিকার ফেডারেল ব্যাংকে জমা। এখন আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন, যে সিদ্ধান্তটা তাদের মনক্ষুণ্ণ হয় বা তাদের মনোপুত হয় না, তারা সেটাকে হুমকি মনে করে, তাহলে আপনার রিজার্ভ তারা আটকে দিবে। ফলে আপনি ডলারকে ব্যবহার করতে পারবেন না, কেনাবেচা করতে পারবেন না, আপনার দেশে সংকট তৈরি হবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, জনগণ আপনার বিরুদ্ধে আন্দোলন করবে, মুহূর্তের ভিতরে আপনার কি হয়ে যাবে? পতন হয়ে যাবে। তারপর হচ্ছে জাতিসংঘ শান্তি মিশন, তারপর হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টর টিকে আছে ইউরোপ, আমেরিকা এবং এই সমস্ত দেশের যে ব্যাট ট্যাক্স ইত্যাদি বিভিন্ন কলাকুশলের ভিতরে। তাই আমাদের উপরে অদৃশ্য একটি হাত রয়েছে, ইচ্ছা করলেই আসলে সব কিছু করা যায় না। আর আপনি এমন একটা দেশে বসবাস করেন যে দেশের 90% মানুষ হচ্ছে আবেগী এবং তারা যথেষ্ট অপরাধপ্রবণ। 100 জনের ভিতরে হয়তো 10 জন মানুষ পাবেন যারা মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। তো সেই দেশে আপনি হুট করে চাইলেই সব কিছু করতে পারবেন না, সেটা সম্ভব না। সেটা কখনোই সেটা সম্ভব না যে আপনি চাইবেন আর একটা কিছু করে ফেলবেন, সেটা সম্ভব না। তো এখন আসলে ইসলামী রাজনীতির যেই ধরনটা, সেটা কি আসলে গণতন্ত্র ওজোর হিসাবে করা যায়, যে এখন যেহেতু বিকল্প কোনো পথ নাই, তাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চেষ্টা করলাম, দেখলাম, সেটা করা যায়, সমস্যা নেই। কিন্তু এই আপনার গণতন্ত্র এবং সেকুলারিজম বা এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের ভিতর দিয়ে আপনি কখনোই পরিপূর্ণ খেলাফা বা ইসলামী রাষ্ট্র, আসলে ওইগুলা এই স্ট্রাকচারের ভিতরে আসলে কখনোই করা সম্ভব না। যদি করতে হয়, তাহলে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যে তাগুত আছে, তাদের সাথে আপনাকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। অর্থাৎ নিজে সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হতে হবে এবং জনগণের ভিতরে সেই ধরনের মেন্টালিটি থাকা লাগবে। যেমন ঘটনার শুরু আপনাদেরকে বলি, ঘটনার শুরু হচ্ছে 1923 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। যে প্রথম বিশ্বযুদ্ধে যখন অটোমানরা হেরে যাওয়ার পরেই মূলত তাদের পতনের যে ঘণ্টা, তাদের পতনের ঘণ্টা বেজে ওঠে এবং 1922 সালে অটোমান সাম্রাজ্য পরিপূর্ণভাবে পতন লাভ করে। 600 বছরের খেলাফত ধ্বংস হয়ে যায়। এর মাধ্যমে পরবর্তীতে আসে কি, পরবর্তীতে রাষ্ট্র থেকে ধর্ম একেবারে আলাদা হয়ে যায়। মিশরের একজন বিখ্যাত ইসলামিক স্কলার, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, হাসানুল বান্না, তিনি আবার চেষ্টা করলেন যাতে করে রাষ্ট্র এবং ধর্মটাকে একত্র করা যায়। তার সেই চেষ্টার অংশ হিসেবেই পরবর্তীতে তিনি মিশরে মুসলিম ব্রাদারহুড, ইখওয়ানুল মুসলিমিন নামক রাজনৈতিক সংগঠন তৈরি করেন এবং সংগঠন তৈরি করে সেই সংগঠন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে রাষ্ট্র ক্ষমতায় চলে আসেন মুরসি। কিন্তু আমাদের মতোই যেহেতু মিশরেরও হাত পা বাঁধা ইন্টারন্যাশনাল বিভিন্ন সংস্থার কাছে, এবং সে কী করলো, ক্ষমতায় এসে শরিয়া আইনের ঘোষণা দিল এবং ইসরায়েলকে, হামাসকে সমর্থন দিল। অর্থাৎ ইসরায়েলের বিরোধিতা করা হামাসকে সমর্থন দিল। সাথে সাথে যে পশ্চিমা গোষ্ঠী আছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল।
তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দিল। তার দেশের একটা অংশ যারা তার বিরোধী এবং সামরিক বাহিনীর ভিতরে যারা সেকুলার আছে বা অন্যান্য যারা সেকুলার আছে মুরসির বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করলো। তীব্র আন্দোলনের ফলে 1 বছরের মাথায় মুরসি পতন, শেষ পর্যন্ত তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হলো। তো এখন এই হলো এক ভয়ঙ্কর নির্মম সত্য, অর্থাৎ 1 বছরও টিকতে পারলো না বাস্তবতা না বোঝার কারণে। পরবর্তীতে আব্দুল ফাত্তাহ আল সিসি এখনও পর্যন্ত ক্ষমতা আছে। জামাত ইসলাম মাওলানা মওদুদী, হাসানুল বান্নার উত্তরসূরি তাকে বলা চলে। হাসানুল বান্না, মাওলানা মওদুদী, এরা মাওলানা মওদুদী হাসানুল বান্নার থিওরি এবং দর্শনকে ফলো করতেন, তারা একই সমসাময়িক লোক। তো এই হচ্ছে বিষয়টা। তিউনিসিয়া তারাও গণতান্ত্রিক পদ্ধতিতে তারাও রাষ্ট্র ক্ষমতা দখল করে, রাষ্ট্র ক্ষমতায় যায়, কিন্তু পরবর্তীতে তারা আর কী করতে পারে না, তারা আর সেখানে টিকতে পারে না। তারা যদি দেখছে মিশরের অবস্থা দেখে তারা কি করলো, তারা ইসলামের নাম দিয়ে যদিও রাষ্ট্র ক্ষমতায় আসে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তারা ইসলাম থেকে সরে গেল। তো এটা হলো নির্মম বাস্তবতা। আসলে এই বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় আমার এই বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় আমার নাই। এটি নির্মম বাস্তবতা এবং এটি হলো পরিণতি। এখন বিষয়টা কি, ইসলামিক রাজনীতির যতগুলো মডেল পৃথিবীতে আছে তার ভিতরে সবচেয়ে ভালো এবং গ্রহণযোগ্য, সবচেয়ে সুন্দর মডেল হচ্ছে ইরানের মডেল। ইরানের যে ইসলামিক রাজনীতির মডেলটা, সেটা হচ্ছে সবচেয়ে সুন্দর মাধ্যম। ইরান যদিও শিয়া, তাদের আকীদা আমরা নিব না, বা তারা যে খেলাফা পদ্ধতিটা গ্রহণ করেছে এটা মূলত শরীয়তসম্মত এবং বাস্তবসম্মত। তো সেটা তারা কিভাবে করেছে, যেমন তারা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে, 10 থেকে 20 বছর একটা পরিকল্পনা গ্রহণ করেছে। তাদের দার্শনিক, তাদের চিন্তাবিদ, তাদের রাজনীতিবিদ এবং তাদের যারা জ্ঞানীগুণী লোক আছে, তারা পুরা সমাজের মানুষের কাছে খেলাফতের গুরুত্ব এবং খেলাফতের প্রয়োজনীয়তা, ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তা তারা মানুষকে বুঝিয়েছে। ফলে যুবকদের এবং তরুণদের এবং মানুষের দেশের জনসংখ্যার একটা বৃহত্তর অংশ তারা ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তা অনুভব করেছে। পরবর্তীতে তারা ইরানের যখন আয়াতুল্লাহ ধর্মীয় লিডার যখন বিপ্লবের ডাক দিলেন, তখন সমস্ত মানুষ তার ডাকে সাড়া দিয়ে ইরানে ইসলামী বিপ্লব হয়েছে। ফলে জনগণের ভিতরে ইসলামিক ভাবধারা, ঐতিহ্য এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ইত্যাদি সব কিছু সম্পর্কে জনগণের একটা বিশাল অংশ বুঝতো। পরবর্তীতে আমেরিকার স্যাংশন আসলো এবং বিভিন্ন ধরনের স্যাংশন, বিভিন্ন ধরনের যত্তমান অনেক কিছু উপেক্ষা করে ইরান আজকে স্বয়ংসম্পূর্ণ এবং তারা টিকে গেছে। এই একটা রাষ্ট্রই। আফগানিস্তান কিছু বলা চলে, কিন্তু আফগানিস্তানের ভিতরে অনেক সমস্যা আছে অভ্যন্তরীণ, কিন্তু একটা রাষ্ট্র এই মডেলটা অনুসরণ করা যায়। তো এখন যারা গণতান্ত্রিক রাজনীতি করেন তাদের কাছে অনুরোধ একটি, যে আপনারা গণতান্ত্রিক রাজনীতি করেন ভালো কথা, কিন্তু তার পাশাপাশি মানুষকে খেলাফতের কথা বলেন। খেলাফা মানে এই নয় যে খেলাফা মানে আমাদেরকে বলা হয় যে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, এটা হচ্ছে পশ্চিমাদের কথা। খেলাফা মানে হচ্ছে খাদ্যে ভেজাল দেওয়া হবে না, খেলাফা মানে হচ্ছে ওজনে কম দেওয়া হবে না, খেলাফা মানে হচ্ছে প্রতিটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, খেলাফা মানে হচ্ছে কোনো মানুষ অভুক্ত থাকবে না, কোনো মানুষের বাসস্থানহীন থাকবে না, প্রতিটা মানুষ আল্লাহর আইন অনুযায়ী চলবে এবং পৃথিবী সুন্দর একটা বাসযোগ্য আবাসভূমিতে পরিণত হবে। এগুলো হচ্ছে অনেক পরে, ওইগুলোর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এগুলো হচ্ছে অনেক পরে। কিন্তু আমাদেরকে খেলাফার কথা বললে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে চোরের হাত কাটা হবে। মনে হয় যেন বিষয়টা এরকম যে খেলাফা প্রতিষ্ঠা হলে সবাই চুরি করা শুরু করবে, সবাই জানা করা শুরু করবে। বিষয়টা এরকম নয়। আমার অনুরোধ একটাই, যারা ইসলামী রাজনীতি করেন তাদেরকে, আপনি গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করেন ভালো কথা, আপনি তার পাশাপাশি মানুষকে খেলাফার কথা বলেন, আসলে সিস্টেমের ভিতরে এই বলেন। আর এখন ওজোর হিসেবে যেহেতু ইসলামিক দলগুলা রাজনীতি করে, আমাদের উচিত তাদেরকে সমর্থন দেওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।